মহলে অবশ্য একা ছিল না রডসন। বাড়িটা দেখাশোনা করার জন্য ছিল একজন পরিচালিকা ও তার মেয়ে। খানাপিনা তৈরি করা থেকে মহলের তদারকি তারাই করত। মাটা ছিল কাঠখোট্টা, পুরুষ পুরুষ মুখ আর কথাতেও কর্কশ, কিন্তু মেয়েটি ছিল ভারী মিষ্টি। যেমন তার চোখ মুখ তেমনি গরম। মেয়েটিকে খুব ভালো লেগে গিয়েছিল রডসনের, কিন্তু ওইদিকে মন দেওয়ার আগেই হঠাৎ আরেকটা চিন্তায় উদ্ভ্রান্ত হয়ে উঠল সে। একবার অনটনে পড়ে কিছু টাকা ধার করেছিল সে। পাওনাদারের কাছ থেকে পেল কড়া তাগাদা। এখনই টাকাটা মিটিয়ে দিতে হবে, নচেত গ্রেলিংস বিক্রি করে তার প্রাপ্য 5,000 পাউন্ড সে আদায় করে নেবে। রডসনের একজন পিসি ছিল, বেশ ধনী। নিঃসন্তান সেই বিধবার সঞ্চিত অর্থের একমাত্র উত্তরাধিকারী ছিল রডসন। সেই পিসি একদিন এলো গ্রেলিংসে বেড়াতে। ইতিমধ্যে পুরনো এই মহলের কাছ থেকে নতুন পাট নেওয়া শেষ হয়ে গেছে রডসনের। ভাবল, আর কত বছর পরে মরবে বুড়ি, তারপর তার উত্তরাধিকার। কে জানে আর কত পরমায়ু আছে এই বুড়িটার। অথচ তার এখনই অর্থের প্রয়োজন। মন যেন বলে দিল রডসনকে, ওইসব অর্থ তো তোমারই, মিছিমিছি ভেবে কষ্ট দিচ্ছ কেন নিজেকে? তোমার টাকা যেভাবে হোক তুমিই জোগাড় করে নাও, এতে তোমার অপরাধ কোথায়? কিন্তু আইনত বুড়িটার না মরা পর্যন্ত ওই টাকা আমার নয়। কে বললে? তোমারই টাকা। বুড়ি যখের ধনের মতো আগলে রেখেছে। আর আইন, দূর, ওটা তো গলিঘুচি। সুতরাং এক রাতে পিসি যখন তার শোবার ঘরের চুল্লির পাশে আরাম কেদারায় বসে আগুনের আমেজ নিতে নিতে ঘুমিয়ে পড়েছিল, চুপি চুপি রডসন গিয়ে তাকে সেখানে খুন করল। খুন মানে পুড়িয়ে মারল। তার পোশাকে আগুন লাগিয়ে পালিয়ে গেল নিজের ঘরে। সেই আগুনে একটু একটু করে পুড়ে মরল বুড়ো পিসি। রডসনকে কেউই সন্দেহ করতে পারল না। পিসির প্রভূত অর্থের উত্তরাধিকারী হয়ে তার ভাগ্য ফিরে গেল। আরও ভালো লেগে গেল তার এই মহলটিকে। সেই মহলটি হয়ে উঠল তার অকৃত্রিম বন্ধু, তার অভিভাবক, তার পরিচালক। কাগজের বুকে রেসের ঘোড়ার মতো ছুটে চলেছে ক্লাইভ রেনরের কলম। নিজেই ঠিকমতো জানে না কি লিখে চলেছেন তিনি। শব্দের পর শব্দ, কথার পর কথা যেন আপনা থেকেই জুগিয়ে যেতে লাগলো তার কলমে। একটুও থামতে হলো না, ভাবতে হলো না। পিসি মহলে খুন হয়েছে, পুড়ে মরেছে, সুতরাং একটা বিচার বিভাগীয় তদন্ত হলো, লিখলেন রেনর। নিস্তব্ধ রাত। খাবার ঘরে বসে রডসন লিখে চলেছে এক মনে। হঠাৎ তার কানে এসে বাজলো দরজায় টোকার শব্দ। ভেজানো দরজা খুলে ভেতরে ঢুকলো পরিচালিকা। রডসন মুখ তুলে তাকালো তার দিকে। এই মুহূর্তে তার মনে হলো পরিচালিকার মুখটা যেন ঠিক ডাইনির মতো। আপনার লেখায় ব্যাঘাত করতে চাই না, বেশ খ্যানখ্যানে গলায় বলল মহিলা। তবুও গোটা কয়েক কথা বলতে চাই। দারুণ চমকে উঠলেন রেনর। এমন ঝাঁকুনি দিয়ে কলম থেমে গেল যে এক ঝলক কালি ছিটকে গিয়ে পড়ল কাগজের বুকে। ড্রয়িং রুমের দরজায় শব্দ হলো। দরজা খুলে হান্না মুফাত ঢুকলো ঘরে। আপনার লেখায় ব্যাঘাত ঘটাতে চাই না, খ্যাসখ্যাসে গলায় বলল হান্না। তবুও গোটা কয়েক কথা বলতে চাই। বিস্মিত দৃষ্টি মেলে রেনর তাকালেন তার দিকে, নামালেন চোখ কাগজের দিকে। এইমাত্র যে কথাগুলো তিনি লিখেছেন তা বেশ বড় বড় হয়ে উঠল তার চোখের সামনে। এ কি, ঠিক যে কথাগুলো তিনি এইমাত্র লিখলেন সেই কথাগুলোই হান্না বলছে। আঙুলগুলো কেঁপে উঠল, শিরশির করে উঠল শির দ্বারা। রেনর আবার তাকালেন হান্না মুফাতের দিকে। দরজা ভেজিয়ে সে ইতিমধ্যে ঘরের ভিতরে কিছুটা চলে এসেছে। কি চাই? রুক্ষ কণ্ঠ রেনরের। মাসির টাকার উপর আপনার খুব লোভ জেগেছিল, বলল হান্না। এসব কি আজে বাজে কথা বলতে এখানে এসেছো? মেজাজ চড়ে গেল রেনরের। টাকার লোভে আপনি খুন করেছেন তাকে, বলল হান্না। কিছুক্ষণের জন্য দুর্বিষহ নিস্তব্ধতা, নিস্পন্দন দাঁড়িয়ে মহিলা। লক্ষ্য করলেন রেনর, হঠাৎ মুখটা যেন তার রক্তশূন্য হয়ে গেল। তারপর চেয়ারটা ঠেলে সরিয়ে উঠে দাঁড়ালেন। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি তা আপনি বুঝতে পারছেন না? শান্ত স্বর মহিলার।
পিসি মরার আগে আপনিই তার ঘরে গিয়েছিলেন, আর আপনিই তাকে পোশাকে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরেছেন। না! চিৎকার করে ওঠেন রেনোর। মুখ লাল হয়ে উঠেছে রাগে আর উত্তেজনায়। এসব মিথ্যা কথা বলে কি ভয় দেখাতে চাও আমাকে? আমার বিরুদ্ধে এই অভিযোগ আনার অর্থ কি? মিথ্যে যে আমি বলছি না তা প্রমাণ করে দিতে পারি। কটমট করে রেনোর তাকালেন তার দিকে। ডাইনি কি কিছু দেখেছে, কিছু জানতে পেরেছে? তুমি বলছো তুমি প্রমাণ করে দিতে পারো? কি প্রমাণ? বলছি। ঠিক তেমনি খসখসে কণ্ঠে বলল হান্না। রেনোরের দিকে তেমনি তার স্থির দৃষ্টি। তখন রাত 9:15। আমি আপনার পিসির ঘরে গরম দুধের গ্লাস নিয়ে গিয়েছিলাম। দেখেছিলাম তিনি ক্লান্ত হয়ে ঝিমোচ্ছেন। আগুনের চুল্লিটা আমিই ঝেড়ে দিই। তারপর আমি নিচতলায় রান্নাঘরে ফিরে এসেছিলাম। তখন ঠিক 9:30 বাজে। ঠিক সময়টা কেমন করে বলছি? ঘড়ি দেখেছিলাম আমি, কারণ ডায়না আর বব ফরগাসের খেতে আসার সময় হলো কিনা সেটা দেখার জন্য। তার কয়েক মিনিট পরেই ওপর থেকে আপনার পিসির আর্তনাদ শুনতে পেলাম। তারপর আমরা দুজনেই প্রায় একই সঙ্গে উপরে গিয়ে দেখেছি। তা কি দেখেছি তা নিশ্চয়ই আপনাকে বলার প্রয়োজন হবে না। দুজনে ধরাধরি করে ওনাকে বিছানায় শোয়ানোর পর আপনি ছুটলেন ডাক্তার ডাকতে। আপনি চলে যাওয়ার পর আমি গিয়েছিলাম চুল্লির কাছে দেখতে কিভাবে জ্বলন্ত কয়লাটা ছেটকালো। দেখলাম চুল্লিতে কোনো কয়লাই ছিল না, এমনকি কোনো অঙ্গারও ছিল না। দেখলাম যেরকম ঝেড়ে পুছে পরিষ্কার করে দিয়েছিলাম সেই রকমই পরিষ্কারই আছে। আর দেখলাম একটা কাগজের ছিলে, আত পোড়া। থক করে উঠল রেনোরের বুকটা। আতঙ্কে যেন ভেতরটা মুহূর্তেই কুঁকড়ে গেল। তিনি একদম নিশ্চিত যে কাগজটা তিনি চুল্লিতেই ফেলে দিয়ে এসেছিলেন। তবে তাড়াহুড়োতে আর ওইদিকে ফিরে তাকাবার সময় পাননি। কাগজের ছিলেটা কি তাহলে ঝাঁঝিতে লেগে ঠিকরে পড়েছিল বাইরে? কাগজটা আমি দেখেছি। ঠিক তেমনিভাবে বলে চলল হান্না। আপনারই একটা হিসেব নিকেশ পাঠিয়েছে লন্ডনের জেমস লুইস নামে এক ভদ্রলোক। কাগজটা পাকিয়ে তাতে যখন আগুন ধরিয়েছিলেন ওই নামের দিকটা ছিল আপনার আঙুলের মধ্যে। হিসেবের সঙ্গে বাকি অংশটুকু পুড়ে গেছে। বাহ! রেনোরের গলার স্বর যেন বসে গেছে। ভারী মজার তো। তারপর? রেনোরের কোনো মন্তব্যই যেন হান্না শুনতে পায়নি। ওই কাগজের ছিলে দিয়েই আপনি আপনার পিসিকে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরেছেন। আর তা আপনি করেছেন আমি নেমে আসার পরপরই। আগেই বলেছি, চুল্লিতে না ছিল জ্বলন্ত কয়লা না অঙ্গার, ওই কাগজ ধরিয়ে। হ্যাঁ, আপনি ওই কাগজ ধরিয়েই তাকে পুড়িয়ে মেরেছেন। তাই নাকি? ঘোত ঘোত করে উঠলেন রেনোর। তা ভালো মানুষের মেয়ে, স্কটল্যান্ডের গোয়েন্দা বিভাগে চাকরি নিতে পারো না? ক্রমশ মেজাজ যেন চড়ে উঠতে থাকে রেনোরের। তা এইসব অভিযোগ তুলে কি বলতে চাইছো তুমি? আমি 1000 পাউন্ড চাই। পরিষ্কার দাবি হান্নার। রেনোরের চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বের হলো। আচ্ছা, বাহ! ব্ল্যাকমেইল, ঘুষ, আপনি যা ইচ্ছা ভাবতে পারেন। তেমনিভাবে বলল হান্না। 1000 পাউন্ড আমার চাই। পাবে না। চিৎকার করে ওঠেন রেনোর। আর পয়সাও পাবে না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। শয়তানি শুনতে পাচ্ছ কি বললাম আমি? পাচ্ছি, বলল হান্না। বেরিয়েই যাচ্ছি, তবে যাব পুলিশের কাছে। মুখ ফিরিয়ে নিল হান্না দরজার দিকে। জ্বলন্ত দৃষ্টি রেনোরের। মুখ চোখ যেন রাগে ঝা ঝা করে উঠল। দাঁড়াও। মুখ ঘুরিয়ে আবার তাকালো হান্না। বলুন। তুমি তাহলে ওই কাগজের টুকরো নিয়ে পুলিশের কাছে যাচ্ছ আমার বিরুদ্ধে খুনের অভিযোগ আনতে? হ্যাঁ। তদন্তের সময় এই অভিযোগ আনোনি কেন? যদি জিজ্ঞেস করে কি বলবে? বলবো তখন মন স্থির করতে পারিনি, এখন মন স্থির করেছি, তাই সব ঘটনা জানানো দরকার বলে এসেছি। কি ঘটনা? আগুন চুল্লি আমি ঝেড়ে পুছে পরিষ্কার করেই দিয়ে গিয়েছিলাম। তখন সেখানে আর কিছু ছিল না। কিছুক্ষণ পরে সেখান থেকেই পেলাম একটা কাগজের টুকরো, একটা হিসাব। জানাবো আপনিই ছিলেন বার্থার একমাত্র উত্তরাধিকার। জানাবো হিসেবটা জেমস লুইস নামের এক সুদ ব্যবসায়ী পাঠিয়েছিল আপনাকে। সুদ ব্যবসায়ী? চমকে ওঠেন রেনোর। তুমি তা কেমন করে জানলে? কেন, রশিদের মাথাতেই তো লেখা আছে। ঠিক তার নামের নিচেই লেখা আছে
ধার আমানত রেখে বা আমানত না রেখে। বোঝা খুবই সহজে ভদ্রলোক টাকা ধার দেন। আপনার কাছ থেকে তিনি কত পাবেন তা বলতে পারবো না, কারণ ওই দিকটা পুড়ে গেছে। তবে পুলিশের পক্ষে একথা জেনে নেওয়া মোটেই অসাধ্য হবে না। ভিতরে ভিতরে খুব আড়ষ্ট হয়ে উঠলেন রেনর। খুব খাঁটি কথা। হান্না যদি এসব কথা পুলিশকে বলে, পুলিশের কোনো কিছুই জানতে বাকি থাকবে না। পুলিশ ঠিকই জানতে পেরে যাবে যে তার 3,000 পাউন্ডের দেনা ছিল, আর তা আদায় করার জন্য তার উপরে খুব চাপ সৃষ্টি করেছিল জেমস। সঙ্গে সঙ্গে পিসির মৃত্যুর রহস্যও তাদের কাছে ফাঁস হয়ে যাবে। সরাসরি রেনর তাকালেন হান্নার দিকে। কাগজের টুকরোটা কোথায়? চাচা ছোলা দাবি রেনরের। আছে, নিরাপদ জায়গাতেই রাখা আছে। মুহূর্তেই যেন আগুন জ্বলে গেল রেনরের মাথায়। তবু নিজেকে সামলে নিলেন কোনো রকমে। শোনো, খড়খড় করে উঠল রেনরের গলা। হ্যাঁ, জেমস লুইস আমার কাছে টাকা পাবে, ঠিক, আমি স্বীকার করছি। তবে তার সাথে আমার পিসির মৃত্যুর কোনো সম্পর্ক নেই, একথা আমি হলপ করে বলতে পারি। এ ব্যাপারে তুমিও যেখানে আমিও সেখানে। তবু বুঝতে পারছি না তুমি কেন আমাকে এই বিপাকে ফেলতে চাচ্ছ। তুমি বেশ ধুরন্ধর, চতুর আর শয়তান, তা বেশ বুঝতে পারছি। ঘটনা যেভাবে সাজিয়েছ তাতে ব্যাপারটা দাঁড়াচ্ছে অবশ্য ওই রকম। নয়তো দুর্নামের ভাগিদার হতে হবে আমাকে, তাতে আমারই ক্ষতি। না, আমি আমার ক্ষতি করে নিজের সুনাম নষ্ট করতে চাই না। সুতরাং তোমাকে মুখ বন্ধ রাখতে হবে। কত টাকা চাও তুমি? বলেছি তো, 1,000 পাউন্ড চাই আমার। কিন্তু এটা তো এখানেই শেষ হবে না, বললেন রেনর। হান্না আর একটি কথাও বলল না। রেনরের ইচ্ছে হলো এই মুহূর্তে উঠে গিয়ে টুটি টিপে ধরে ওর, শ্বাসরোধ করে খতম করে দেয় ওকে। কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিলেন। কাল সকালে দেখব, ঠিক আছে? বললেন রেনর। কেন? একটু ভেবে দেখি। চোখ কুঁচকে হান্না একবার তাকালো রেনরের দিকে। পালাবার মতলব করছেন তাই না? পালাবো। আবার মাথার ভেতরকার উত্তাপটা সামলে নিল রেনর। পালাবো কেন? কোন ভয়ে পালাবো আমি? পালালেও বেশি দূর যেতে পারবেন না, বলল হান্না। ঠিক আছে, কাল সকাল পর্যন্তই সময় দিলাম, কিন্তু সাবধান, আমার দাবি স্বীকার না করে নিলে বা অন্য কিছু করার চেষ্টা করলে ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। অন্য কিছু করা মানে? যেন বন্য হয়ে উঠল রেনর। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে, শয়তান কোথাকার। আর একটি কথা না বাড়িয়ে বেরিয়ে গেল হান্না মফাত ঘর থেকে। পিছন দিক থেকে ভেজিয়ে দিয়ে গেল দরজাটা। ঠোঁটের কোণে জয়ের মৃদু হাসি। রেনর মুখ ঘুরিয়ে তাক থেকে এক পাত্র মদ ঢেলে নিলেন তার গ্লাসে, হাতে মদের গ্লাস। টেবিলে হেলান দিয়ে দাঁড়াতেই তার নজর গিয়ে পড়ল টেবিলের উপর রাখা পাণ্ডুলিপিটিতে। গলায় পাত্রটা খালি করে তার উপর ঝুঁকে পড়লেন রেনর। সেই কাগজটা তুলে ধরলেন চোখের সামনে, যেটার উপর লিখতে লিখতে হান্না ঢোকার শব্দে হঠাৎ থেমে গিয়েছিলেন তিনি। কি লিখেছিলেন তিনি? রেনর পড়তে শুরু করলেন লেখাটা। হঠাৎ দরজায় ধাক্কার শব্দ হলো। খুলে গেল দরজা। ভেতরে ঢুকলো বাড়ির পরিচালিকা। আপনার লেখায় ব্যাঘাত ঘটাতে চাই না, খ্যাসখ্যাসে গলায় বলল মহিলাটি। আমার গোটা কয়েক কথা আছে আপনার সঙ্গে। আশ্চর্য! রীতিমতো বিস্মিত হলেন রেনর। যে কথাগুলো কয়েক সেকেন্ড আগে তিনি লিখেছিলেন, ঠিক সেই কথাগুলোই তাকে শুনতে হয়েছিল হান্নার মুখ থেকে মাত্র কয়েক সেকেন্ড পরেই। বলতে গেলে রেনর নিজের ঘটনা আগে থেকেই তিনি লিখে ফেলেছিলেন। যদিও কাহিনীতে রেনরের নাম, চরিত্র, বাড়ি সব কিছুই অন্যভাবে লিখে গেছেন তিনি, তবুও সবটাই ব্রুম ম্যানরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে। তারই সব চিন্তাভাবনা, কাজ যেন হুবহু লিখে গেছেন তিনি। আর লিখে গেছেন ঘটনাটা ঘটে যাওয়ার আগেই। এই মহল কোনো অদৃশ্য শক্তির প্রভাবে যেন লিখিয়ে নিয়েছেন তাকে দিয়ে, এগিয়ে নিয়ে গেছে যেন ক্রমশ দূর দূরবের দিকে। রেনো সব কিছু অনুভব করেও চেষ্টা করেননি অন্য কিছু লেখার। সব সময় তার কিন্তু মনে হয়েছে তিনি উদ্বুদ্ধ হয়েই লিখেছেন। না হলে ঘটনা ঘটার আগেই তিনি কিভাবে লিখলেন দরজা ঠেলে হঠাৎ এইভাবে পরিচালিকার আগমনের কথা? হান্না মোফাত যদি ঠিক ওই সময় ওইভাবে না এসে
লেখায় বিঘ্ন না ঘটাতো তাহলে তিনি কি লিখতেন? তার গল্পের নায়ক ক্লড রডসনকেও কি তার পরিচারিকা এইভাবে ঘুষের দাবিতে ফাঁদে ফেলতেন? নায়কের পরিচালিকাকে নিয়ে সেই মুহূর্তে তিনি কি করতেন তখনও পর্যন্ত ঠিক ছিল না তার। এমনকি সেই সময় পর্যন্তও তিনি জানতেন না ওই অবস্থায় পরিচালিকাকে তিনি খাবার ঘরেই বা কেন আনলেন। আচ্ছা, বিনা বাধায় যদি তিনি লিখে যেতে পারতেন তাহলে তার গল্পের নায়ক রডসন কি তার মতোই মুখোমুখি হতো এমনই একটা সমস্যার? আর যেভাবে তিনি নিজে মোকাবেলা করলেন সেও কি ঠিক একইভাবে মোকাবেলা করত? কেমন যেন একটা অদ্ভুত উত্তেজনা অনুভব করতে শুরু করলেন রেনর। চকিতে টেবিলের কাছে চেয়ারটা টেনে নিয়ে বসলেন, শুরু করে দিলেন লিখতে, প্রথমে ধীরে, তারপর অতি দ্রুত। 1 ঘন্টা, আরও 1 ঘন্টা, আবার সেই নিস্তব্ধ ঘরে কাগজের বুকে খসখস করে লিখে চলেছেন রেনর। বিরামহীন কলমের গতি, জমা হচ্ছে পাণ্ডুলিপির পর পাণ্ডুলিপি। দেখতে দেখতে প্রায় মধ্যরাত, কমতে কমতে প্রায় নিভু নিভু হয়ে গেছে আগুন চুল্লি। অবশেষে থামলেন রেনর। দেয়ালের রূপলি ঘড়িতে রুনোঝুনো শব্দে 3টে বাজল। হাত থেকে কলম নামিয়ে রাখলেন রেনর। টেবিলের ওপর তার পরিষ্কার ঝকঝকে লেখা পাণ্ডুলিপির পৃষ্ঠাগুলোর পাতা মিলিয়ে একত্র করলেন। তারপর চেয়ারে পিঠ এলিয়ে দিয়ে পড়ে গেলেন একের পর এক পৃষ্ঠা। পড়তে পড়তে একটা মৃদু হাসির উল্লাস ফুটে উঠল তার ঠোঁটের কোণে। সমস্যার সমাধান হয়ে গেছে রেনরের। তার গল্পের নায়ক ক্লড রডসন ঠিক যেইভাবে তার পরিচালিকাকে মোকাবেলা করলো কাহিনীতে, তিনিও ঠিক সেই কাজটিই করবেন। পরদিন সকাল 9টা। রেনো ডাইনিং রুমে বসেই প্রাতরাশ সারলেন। প্রাতরাশ শেষ হওয়ার পর তার প্রথম কাজ হলো নিজের সিগারেটের বাক্স থেকে এক মুঠো সিগারেট নিয়ে গিয়ে চুল্লির আগুনে ফেলে দেওয়া। ফেলে দিয়ে টেনে নিলেন খবরের কাগজ। ততক্ষণ চোখ বুলিয়ে গেলেন সংবাদে, যতক্ষণ না পর্যন্ত সিগারেটগুলো আগুনে পুড়ে ছাই না হয়ে যায়। মনে কোথাও কোনো উত্তেজনার বিন্দুমাত্র নেই, একেবারে ধীর শান্ত। এরপর চেয়ার ছেড়ে উঠে তিনি সোজা চলে গেলেন রান্নাঘরে। হান্না মফাত আর ডায়না ছিল সেখানে। হান্না ঘর পরিষ্কার করছিল আর বাসন কোসন পরিষ্কার করছিল ডায়না। এবার এই জানলাগুলো পরিষ্কার করে কে? জানতে চাইলেন রেনর। হঠাৎ এমন একটা প্রশ্নে একটু হক চকিয়ে গিয়েছিল হান্না। কপাল কুঁচকে তাকালো রেনরের দিকে, তারপর ছোট্ট করে জবাব দিল, আমরাই করি। তাহলে ওই কাজটাই আগে করো, এক্ষুনি, বললেন রেনর। বড্ড অপরিষ্কার হয়ে আছে। একটা রূঢ় জবাব প্রায় ঠোঁটের গোড়ায় এসে গিয়েছিল হান্নার। কোনো রকমে নিজেকে সামলে নিল। ঠিক আছে, হবে, গোমরা মুখে বলল হান্না। এবার রেনর তাকালো মেয়েটির দিকে। শোনো, তোমার সঙ্গে দরকার আছে, ডাইনিং রুমে এসো তো একটু। বলেই সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে রেনর চলে গেলেন ডাইনিং রুমে। দাঁড়ালেন গিয়ে আগুনকে পেছনে রেখে। কয়েক মিনিট পর মেয়েটি এলো। এক মুহূর্ত ভেবে নিল রেনর। মেয়েটিকে আলাদাভাবে ডাকায় হান্নার নিশ্চয়ই কৌতূহল হয়েছে ব্যাপারটা কি জানার জন্য। এখানে আসার আগে নিশ্চয়ই দুজনের মধ্যে কথা হয়েছে। মেয়েটি আসতেই এক পলকে রেনর দেখে নিলেন মেয়েটি পোশাক বদলে এসেছে। দরজার পাশে দাঁড়িয়ে মেয়েটি জিজ্ঞেস করলো, বলুন, কি বলবেন? দরজাটা বন্ধ করে দাও। রেনর আদেশে সুরে বললেন। ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল ডায়না। দেখো না ডায়না, বেশ মোলায়েম স্বর রেনরের। একটাও সিগারেট নেই। আমার নতুন বইটা লিখতে লিখতে প্রায় সকাল হয়ে গেল। যে কটা সিগারেট ছিল সব শেষ করে ফেলেছি। তুমি একবার ফায়ার ফিল্ডে গিয়ে আমার জন্য এক বাক্স সিগারেট এনে দেবে? নিশ্চয়ই দেব, সঙ্গে সঙ্গে জবাব দিল মেয়েটি। এখন একটু যাবে? জিজ্ঞেস করলেন রেনর। আমি এখনই আবার লিখতে বসতে চাই, কিন্তু সিগারেটের জন্য দম ফেটে যাচ্ছে। দেখো, ওই টার্ন থেকে আনলে কিন্তু হবে না, তোমাকে ফায়ার ফিল্ডেই যেতে হবে। তোমার সাইকেল আছে তো, তাই না? হ্যাঁ আছে, জবাব দিল ডায়না। ওখান থেকে এক্ষুনি এনে দেব আপনাকে। কি সিগারেট বলুন? রেনর তাকে বলে দিলেন। ডাইনিং রুমের জানলা থেকে তার 15 মিনিট বাদে দেখলেন মেয়েটি সাইকেল চালিয়ে চলে গেল।
মনে মনে হিসেব করাই ছিল রেনরের। ফায়ার ফিল্ডে যেতে আর আসতে পুরো 1 ঘন্টা লাগবে। নিজের ঘরে গিয়ে আবার ডাইনিং রুমে ফিরে এলেন রেনর। হাতে একটা বেলনাকার মজবুত একটা আবলুস কাঠের ডান্ডা। দরজাটা বন্ধ করে দিয়ে ডান্ডাটা হাতের মুঠোয় নিয়ে ভালোভাবে পরখ করে নিলেন। আগুনের চুল্লির পাশে গিয়ে দাঁড়িয়ে সেই পুরনো কলিং বেলটা বাজালেন। রান্নাঘরে ঘন্টার শেষ শব্দটুকু মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রেনোর দ্রুত দরজার পাশে এসে দাঁড়ালেন, হাতে সেই ডান্ডাটা। উত্তেজনায় তালু শুকিয়ে গেছে, বুকের ভেতরে হাতুড়ির শব্দ। শুনতে পেলেন বারান্দায় হান্না মোফাতের পায়ের শব্দ ক্রমশ এগিয়ে আসছে। হাতল ঘুরে গেল, দরজাটা একটু একটু করে খুলছে। ভেতরে ঢুকলো হান্না। ঠিক সেই সময়ে ঝাঁপিয়ে পড়লেন রেনো তার উপর। মাথা লক্ষ্য করে সজোরে বসিয়ে দিলেন ডান্ডাটা। রেনোরের গায়ে যত শক্তি ছিল সব শক্তি নিয়ে ডান্ডা হান্না মোফাতের মাথাটা ঘুরিয়ে চুরচুর করে দিল। সামান্য একটা গোঙানি, প্রায় দলা পাকিয়ে কার্পেটের উপর লুটিয়ে পড়ল হান্নার নিষ্প্রাণ শরীরটা। সবকিছু একেবারে ছকে বাঁধা। প্রাতরাশের পর থেকে রেনোরের প্রতিটা কাজ, প্রতিটা কথা একেবারে কল্পনা মাফিক। তার কাহিনীর নায়ক ক্লড রডসন তার পরিচালিকার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যে পরিকল্পনা করেছিল, রেনোর তার থেকে এক চুলো এদিক ওদিক করেননি। হান্নার দলা পাকানো শরীরটার উপর ঝুঁকে পড়লেন রেনোর। তারপর কোনো রকমে তাকে বগল দাবা করে রান্নাঘর থেকে হল ঘর পেরিয়ে তুলতে লাগলেন সিঁড়ি বেয়ে উপরের দিকে। একে ভারী মহিলা, তার উপর মরার ভার। হাত টনটন করতে লাগলো রেনোরের, প্রায় হাঁপিয়ে ওঠার উপক্রম। তবুও কোনো রকমে টেনে তুললেন তাকে তেতলায়। তিনি নিয়ে গেলেন তাকে একেবারে সিঁড়ির মাথার শোবার ঘরের কাছে। মেঝের ওপর তাকে নামিয়ে রেখে দ্রুত পায়ে এলেন নিজের শোবার ঘরে। জ্যাকেটটা খুলে রাখলেন, হাতে একজোড়া দস্তানা এঁটে ছুটলেন রান্নাঘরে। আধ বালতি গরম জল নিয়ে তাতে এক টুকরো সাবান ফেলে দিলেন। তারপর খুঁজতে শুরু করলেন ব্রাশ। রান্নাঘরের এক কোণে দেখতে পেলেন একটা ঝোলানো তাকে রয়েছে ব্রাশটা। জলের বালতি আর ব্রাশ নিয়ে চকিতে উঠে এলেন ওপরের ঘরে, যেখানে রেখে গিয়েছিলেন হান্না মোফাতকে। ঠিক যেমনভাবে শুইয়ে রেখে গিয়েছিলেন তিনি, এসে দেখলেন ঠিক সেইভাবেই পড়ে আছে। রেনোরের দৃঢ় বিশ্বাস সে নিশ্চয়ই মরে গেছে। ডান্ডা দিয়ে সেই প্রচণ্ড আঘাতটাই তিনি হেনেছেন, যেমনটি হেনেছিল তার কাহিনীর নায়ক ক্লড রডসন। ক্লডও তার পরিচালিকাকে ঠিক এইভাবেই মেঝেতে ফেলে রেখে গিয়েছিল। জানতও না ডাইনিটা আদবে মরে গেছে কিনা, কারণ তাড়াতাড়িতে তখন কিছুই খুঁটিয়ে দেখার সময় ছিল না। ক্লডের কাছে প্রতিটা মুহূর্ত তখন ছিল মূল্যবান, তার স্রষ্টা রেনোরের কাছেও প্রতিটা মুহূর্ত এখন মূল্যবান। এবার যথারীতি ক্লডকে পরপর অনুসরণ করে চললেন রেনোর। শোবার ঘরের বন্ধ জানালাটা খুলে একবার বাইরেটা ভালো করে দেখলেন। জানলার ঠিক নিচেই একটা বাঁধানো চাতাল, তারপরেই বাগান। বনবিথি মহলের পিছনের সীমানা পেরিয়ে চলে গেছে একদম মাঠের দিকে। কোথাও কোনো জনমানবের চিহ্নই নেই, নেই কোথাও কোনো শব্দ। শান্ত হেমন্তের সকাল। জানলা বন্ধ করে রেনো দ্রুত নিজের কাজে লেগে পড়লেন। বালতিতে ব্রাশটা ভিজিয়ে নিয়ে জানলার ভেতরটা পরিষ্কার করে ফেললেন। তাড়াতাড়ি থাকা সত্ত্বেও যথেষ্ট যত্ন নিয়ে পরিষ্কার করলেন তিনি, যেমনটি হান্না মোফাতের মতো মহিলার পক্ষে পরিষ্কার করা সম্ভব। তারপর আবার জানলাটা খুলে আর একবার চারদিকে ভালো করে চোখ বুলিয়ে নিলেন। নিশ্চিন্ত হয়ে নিলেন কোথাও কেউ নেই। পা দুটো ঘরের ভিতরে রেখে তিনি বসলেন জানলার গোবরাটে, আর খুব তাড়াতাড়ি জানলার বাইরের দিকে নিচের অংশটা পরিষ্কার করে ফেললেন। শেষ হয়ে গেলে তিনি আবার নেমে এলেন ঘরে। মেঝের ওপর বালতির পাশে ভিজে ব্রাশটা রাখলেন তিনি। তারপর ঝুঁকে হান্না মোফাতের অসাড় দেহটা তুলে নিয়ে টানতে টানতে নিয়ে গেলেন খোলা জানলার কাছে। আরেকবার নিচের চাতালের ওপর বুলিয়ে নিলেন সজাগ দৃষ্টি।
তারপর ভালোভাবে নিরীক্ষণ করে নিলেন চাতালের আশেপাশটাও। না, কোথাও কেউ নেই। জানলার গোবরাটে ঠেস দিয়ে সর্বশক্তি দিয়ে তাকে টেনে তুললেন উপরে, কোনো রকমে নিজের বগলে চেপে ধরলেন। তারপর প্রথমে একটা হাত, তারপর অপর হাতটা তুলে আঙুলের ছাপগুলো চেপে ধরলেন জানলার কাছে। যথেষ্ট আঙুলের ছাপ পড়েছে, প্রায় হাঁপিয়ে উঠেছেন রেনর। তারপর মহিলাটির কাঁধ গোবরাটে ঠেকিয়ে মাথাটা বাইরের দিকে ঝুঁকে দিয়ে শক্ত হাতে ধরলেন তার কোমরটা। তারপর চকিতে সামনের দিকে ঠেলে দিয়ে পায়ের গোড়ালি চেপে মহিলাটিকে চাতাল বরাবর ঝুলিয়ে ধরলেন। এক মুহূর্ত, তারপরেই ছেড়ে দিলেন। ওপরে রেনরের কানে এসে বাজল তার পতনের ধপ করে শব্দ। ঠিক সেই সময় চোখ মেলে তাকিয়ে দেখার সাহস হলো না রেনরের। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে নিচের দিকে ঝুঁকলেন তিনি। দেখলেন তালগোল পাকিয়ে পড়ে আছে পরিচালিকা হান্না মোফাত, সেই মহিলাটি যে তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে চেয়েছিল। যাক, এবার নিশ্চিন্ত রেনর। ডান্ডার আঘাতে যদি আগে মরে গিয়ে নাও থাকে, এখন এখন আর কোনো সন্দেহ নেই। ভয় দেখিয়ে 1000 পাউন্ড দাবি, এবার উপযুক্ত জবাব হয়েছে। এরপর ঘরের ভেতর থেকে তুলে নিলেন ভিজে ব্রাশটা, আবার ঝুঁকলেন জানলায়, সেটিও নিচে ছুঁড়ে ফেলে দিলেন। পড়ল গিয়ে মহিলার একটু তফাতে। আবার মাথা ঘুরিয়ে তাকালেন ঘরের দিকে, চারদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিলেন একবার, কোথাও কোনো ভুল যেন না থাকে। না, সব ঠিকঠাক আছে, একেবারে ক্লডের পরিকল্পনা মাফিক নিখুঁত, দারুণ। নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁটিয়ে হয়ে গেল সব কাজ। যত তাড়াতাড়ি করুক, ফায়ার ফিল্ড থেকে মেয়েটা 11টার আগে কোনো মতেই ফিরতে পারবে না। আর যদি নিজের কোনো কেনাকাটা থাকে, অস্বাভাবিক নয়, তাহলে তা আরও দেরি হবে। রেনর যখন এমনই চিন্তায় মগ্ন, বাড়ির বাইরে পুরনো বেলটা বেজে উঠল। এখন এই অসময়ে আবার কে এলো? চমকে উঠলেন রেনর। নিজেকে সংযত করে গলার টাইটা ঠিক করে মুহূর্তকাল অপেক্ষা করলেন রেনর। তারপর ঘর ছেড়ে গাম্ভীর্য নিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে খুলে দিলেন দরজাটা।